আহা বন্ধু, জীবনটা যদি এভাবে কাটিয়ে দেওয়া যেত তাহলে কতই না সুন্দর হতো বল। এভাবে আজারে থেকে কি একটা শান্তি যে পাওয়া যায়, এর থেকে শান্তি আর কোথাও পাওয়া যায় কি না মনে হচ্ছে না আমার কাছে। ঠিক বলেছিস বন্ধু। দেখ কত সুন্দরী মায়া যাচ্ছে। আর যাই বলিস না কেন, তোর খালাতো বোন নীলের মতো সুন্দরী মায়া আমি মনে হয় না এই পৃথিবীতে দেখছি। ওই শালা, তুই আমার সিনিয়র খালাতো বোনের দিকে নজর দিয়েছিস, তোর চোখ দুটো তুলে নিব। তুই জানিস না আমার ক্রাশ ওটা। তুমি লাভরা সারা জীবন ধরে দেখেই গিয়েছো, কিন্তু কখনো প্রপোজ করার সাহস পাওনি। উরি বাবারে, মনে হচ্ছে তার অনেক সাহস। তুই জানিস না আমার খালাতো বোনের কী পরিমাণ রাগী একটা মেয়ে আর ডেঞ্জারাস। তুই একটু সামনে গিয়ে কথা বলতে পারবি? দেখি তোর কত সাহস। দরকার নেই ভাই, আমি রাত দুপুরে মাইর খাওয়ার একদম ইচ্ছা নেই। বরং এইখানে স্কুলের সামনে বসে ওই সুন্দরী মায়াকে দেখি, তাও ভালো। আমি আর রাহাত আমরা দুজন গার্লস স্কুলের সামনে বসে আছি আর আড্ডা দিচ্ছি। তখনই কোথা থেকে পেছন থেকে ডাক দেয় মিলি কণ্ঠে। কণ্ঠটা কেমন জানি না চেনা পরিচিত লাগলো। পেছন ঘুরে তাকিয়ে তো আমার আত্মা যেন তাল গাছে উঠে যায়, কারণ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার খালাতো বোন নীরা। আমার তো কলিজার সাথে নেই, সাথে থাকবে কি করে? কারণ আমি এমন এক জায়গায় আছি যেগুলো একদম পছন্দ করে না নীলা আপু। নীলা আপু আমার থেকে প্রায় 4 বছরের সিনিয়র, তাই তো সবসময় আমাকে ভয় আর শাসনের মধ্যে রাখে। পেছন থেকে কানটা চেপে ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর কত বড় সাহস, তুই এখানে বসে আছিস, তাও আবার গার্লস স্কুলের সামনে। আজকে তোর খবর আছে, তোকে পিটিয়ে না সোজা করেছি তো। আমার নামও নীলানা। বিশ্বাস করো আপু, এখানে আমি আসতে চাইনি, একদমই না। আমাকে নিয়ে এসেছে রাহাত। পিছন করে তাকিয়ে দেখি, ও মা, রাহাত অনেক আগেই পালিয়েছে। শালা, আমাকে বাঘের গুহায় ফেলে তুই পালিয়েছিস? তোর মতো বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কোথায় দেখেছিস তুই রাহাতকে? আমি তোকে কোথাও দেখছি না। মিথ্যা কথা বলার জায়গা পাস না, তাই না? আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আশেপাশের মেয়েরা তাকিয়ে রইল যে আমাকে থাপ্পড় মেরেছে একটা মেয়ে। এটা দেখে সবাই হাসে আর আমি মাথা নিচু করে রইলাম। আমি জানি কিছু বললে এখন আরও খাওয়া লাগবে। তোকে বলেছিলাম যে সোজা বাসায় যাবি, বাসায় গিয়ে আমাকে কল করবি। আর তুই এখানে বসে এইগুলো করছিস? তোর কাছে থেকে এগুলো আমি আশা করিনি। কতবার বলেছি এগুলো করবি না। এগুলো করে কি মজা পাস? একদিন বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, প্রেমের সাথে তাকাবি না। এই তো আমার সিনিয়র খালাতো বোনের জ্ঞান দেওয়া শুরু হয়ে গিয়েছে। একটু সুন্দরী হয়েছে তাতে কি হয়েছে? আর ভাই, তোকে আমার ভালো লাগে, যা, তুই আমার সিনিয়র, বুঝলাম। তুই আমার সাথে প্রেম করবি না আমার বলার সাহস হবে না, কারণ তুই একটা গুন্ডি। কিন্তু তুই নিজে প্রেম কর, আমাকেও করতে দে না। তাছাড়া নিজে করছে না আর আমাকেও করতে দিচ্ছে না। শয়তান পচাচ্ছে একটা খালাতো বোন। কিরে, মনে মনে আবার আমাকে গালি দিচ্ছিস নাকি? আরে না, ওই যে পেছনে তাকিয়ে দেখো, কে জানি আসতেছে কি নিয়ে। নীলাপু পেছন ঘুরে তাকাতে আমি আর এখানে থাকি নাকি? দিলাম একটা দৌড়। এক দৌড়ে সোজা বাসা চলে আসতে লাগলাম, কারণ আমি আর পেছনে তাকাতে চাই না। না হলে আমার যে কি ক্ষতি হবে আল্লাহ জানে। দেখা গেছে ওখানে হাত পা ভেঙে পড়ে আমাকে বাসায় ফেলে দিবে। যে ডেঞ্জারাস একটা মেয়ে তা আপনাদের কোনো ধারণাই নেই। আমার কলেজের মধ্যে শুধু নীলাপুর ভয়ে আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে প্রপোজ করার সাহস পায়নি। আমার সাথে কথা বলার কারণ কারণ আমাদের ভার্সিটির ভিপি হচ্ছে আমার নীলা আপু। তাই কেউ সাহস করে আমার সামনে এসে কথা বলার মতো সাহস পায়নি। কোনো ছেলে কখনো বেয়াদবি করেনি। আমার থেকে যারা সিনিয়র তারাও আমাকে ভাইয়া বলে ডাকে, কারণ নীলা আপু বলে দিয়েছে। নীলা আপুর সম্পর্কে তো কিছুই বললাম না। আসলে নীলা আপু আমার থেকে 4 বছরের সিনিয়র, সম্পর্কে আমার আপন খালাতো বোন। নীলা আপুর বাবার টাকার অভাব নেই, তাদের প্রচুর টাকা, তাদের অনেক বড় ব্যবসা আছে। আর আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে। নীলা আপু হচ্ছে পরিবারের একমাত্র সন্তান। নীলা আপুদের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব মাত্র 30 মিনিটের। আমি আবির, পরিবারে আমি বড় ছেলে। আমার একটা ছোট বোন আছে। আমার বাবা তো ছোটোখাটো একটা ব্যবসা করে আর মা বাসায় থাকে। এইটাই হচ্ছে আমার পরিচয়। আমাকে আমার মা বাবা প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, কারণ বাসবে না কেন? আমিও তাদের আদরের বাদর ছেলে। আপনার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় চলে আসতেই তখনই এক বালতি মুখের উপর পানি মেরে দেয় কেউ, আর কিলকিল করে হাসতে হাসতে বলে ওঠে, বাহ ভাইয়া, পানিগুলো যখন তোর মুখে মেরেছি তোকে যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তুই তো কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারিস না।
আমি শিওর এই পানিগুলো তোর মুখে পড়ার পর তোর মুখ হয়ে যাবে উজ্জ্বল সুন্দর এবং কি পকপকা। তোকে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে। মিমির কান ধরে চেপে ধরে আমি বলে উঠলাম, আমার সাথে মস্করি না? ময়লা পানিগুলো মুখের ওপর মেরে দিয়ে আমাকে পাম দিচ্ছিস? তোর তো আজকে আমি খবর করে দিব রে, ফজিল একটা মেয়ে। আম্মু দেখো, তোমার ছেলে আমাকে মারছে। আমি কি তো ময়লাগুলো ময়লার জায়গাতেই ফেলতে গিয়েছি, আর সে আমাকে মারছে কেন দেখো তো আম্মু। তুই তো আমার ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে আসা বোন, আর তুই আমাকে ময়লা বলছিস? আম্মু, তোমাকে না বলেছি ওকে ডাস্টবিন থেকে না আনতে? দেখেছো ও এখন আমার উপর কথা বলছে। আম্মু দেখো কি বলে, আমাকে নাকি ডাস্টবিন থেকে নিয়ে এসেছে। তোদের হয়েছেটা কি? দুজনে এমন শুরু করছিস কেন? আমাকে কি শান্তিমতো একটু থাকতে দিবি না? রান্নাঘরে রান্না করছি আর তোরা এখানে সবাই মারামারি শুরু করলি। তোদের দুজনকে নিয়ে কি আমি শান্তিতে একটু কাজও করতে পারবো না? সব সময় 24 ঘন্টা তোদের ঝগড়া লেগে থাকে। তোমার ছেলে আমাকে মারছে, আমি কি করব? আর আমাকে নাকি ডাস্টবিন থেকে নিয়ে এসেছে এগুলো বলছে। তোমার ছেলের সাহস কি করে হয় এগুলো বলার? আপির, তুই কি বাচ্চা হয়ে গিয়েছিস? নিজের ছোট বোনের সাথে এমন করে নাকি? আরও এখনও ছোট না তোকে? না, আমরা এতিমখানা থেকে নিয়ে এসেছি। দেখেছিস, বললাম না আম্মু তোকে এতিমখানা থেকে নিয়ে এসেছে, কারণ আমি জানি তুই একটা এতিম ছেলে। আবার আমাকে বলছিস আমাকে ডাস্টবিন থেকে নিয়ে এসেছে। যা পালা এখান থেকে, আমার বাসা থেকে বের হওয়া। তবে রে দাঁড়া, কথাটা বলে আমি মিমিকে দৌড়াতে লাগলাম। ও সারা বাড়ি দৌড়ে নিজের রুমে পালিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আবির, হাত মুখ ধুয়ে একটু এদিকে আয় তো। কেন আম্মু, কি হয়েছে? একটু নীলার জন্য পায়েস রান্না করেছি। পায়েসটা নীলাকে গিয়ে দিয়ে আয়। মেয়েটা পায়েস খাইতে খুব পছন্দ করে আমার হাতে, তাই ওর জন্য পায়েস রান্না করেছি। আমি যেতে পারবো না ওই গুন্ডি মেয়েটার কাছে, ও সবসময় আমাকে অত্যাচার করে। আরে বোকা ছেলে, ও তোকে সবসময় স্নেহ করে, আদর করে। আর তুই যেহেতু খারাপ কাজে না যাস তার জন্য তোকে শাসন করে। এখানে খারাপ কি আছে? ও, এখন তোমার কাছে ওই মেয়েটা তোমার নিজের সন্তানের থেকেও বড় হয়ে গিয়েছে? বুঝতে পেরেছি, সব কিছু হচ্ছে গিয়ে ওই মেয়েটার দোষ। ওকে ওকে না আমি শেষ করে ফেলবো। আমার মা তাকে নিয়ে গিয়েছে, আমার মাটাকেও নিয়ে গিয়েছে শয়তান মেয়েটা। এখন চুপ করবি? তুই যা, গিয়ে ওদের বাসায় গিয়ে পায়েসটা দিয়ে আয়। বেশি কথা বলিস না। আমাদের কথার মধ্যে তখনই আব্বু অফিস থেকে বাসায় চলে আসে। এসে আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, কি হয়েছে মা ছেলে এভাবে ঝগড়া করছো কেন? কিছু হয়েছে নাকি? তোমার ছেলেকে বলছি একটু নীলার জন্য পায়েসটা নিয়ে যেতে, কিন্তু তোমার ছেলে যেতে চাইছে না। তো কি বলবো এখন ওকে? কি দরকার ওদের বাসায় যাওয়ার? প্রয়োজন নেই। তুমি জানো না ওর বাবা কেমন? ওরা কখনো আমাদেরকে ঠিকভাবে দেখেছে নাকি? সব সময় ছোট নজরে দেখে, কারণ আমরা গরিব, তাই প্রয়োজন নেই বাসায় যাওয়ার। এইটা ঠিক, নীলার বাবা আমাদেরকে পছন্দ করে না কারণ আমরা গরিব, আর নীলার বাবা বড়লোক। নীলার বাবা সবসময় তার সম্মানকে বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু আমার খালা তেমন না, আমাদেরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। কিন্তু তার বিপরীত হচ্ছে গিয়ে নীলার বাবা, সে কখনো আমাদেরকে পছন্দই করে না। তাই বাবা একবার বলে দিয়েছে তাদের বাসায় না যেতে, তাই আমরা যাইও না, কারণ তারা পছন্দ করে না। অবশ্য তার মধ্যেও একটা কারণ আছে, কারণ হচ্ছে কি আমার বাবা আর নীলার বাবা একসময় বন্ধু ছিল, কিন্তু তাদের সম্পর্ক একটা সময় নষ্ট হয়ে যায়, কারণ একটা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাদের সম্পর্ক নষ্ট হয়। সেটার কারণ হচ্ছে গিয়ে একটাই, আমার বাবা গরিব ছিল আর সে ধনী ছিল, এসব নিয়ে তাদের অনেক ঝগড়া হয়। দেখ বাবা, তোকে একটা কথা বলি, বড়লোক হতে পারবি কিন্তু ভালো মনের মানুষ কখনো হতে পারবি না। তা হওয়ার জন্য ভাগ্য লাগে, যা সব্বার থাকে না। টাকা থাকলেই সব সুখ পাওয়া যায় না, শুধু মনের মধ্যে আসে যদি মনটা ভালো হয়। ঠিক আছে, তোমাদের বাপ ছেলের কাউকে যাওয়া লাগবে না, আমি রহিমকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রহিম হচ্ছে আমাদের বাসার দারোয়ান, ওনাকে দিয়ে পাঠিয়ে দিবে কথাটা বলল। জানি তুমি নীলাকে পছন্দ করো, নীলা খুবই ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে। ভালো হবে না কি করেও? ওর মায়ের মতো হয়েছে, খুবই দয়াবান একটা মেয়ে। আমার কাছেও নীলাকে ভালো লাগে, কিন্তু জানো তো ওর বাবা কেমন? ওর বাবা আসলে অন্ধ হয়ে গিয়েছে,
তাই তো ভালো খারাপ কিছুই বোঝে না। কিন্তু হ্যাঁ, ও প্রচণ্ড পরিমাণ তার মেয়েকে ভালোবাসে। একটা মাত্র মেয়ে, যা চাই যখন ইচ্ছে যা চাইবে সব এনে দিবি। তাই ওর মেয়েকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। কি হয়েছে? আমার মেয়েটা এবার মন খারাপ করে বসে রইল কেন? আব্বু, তুমি বলতে পারো না আবিরকে আমাদের বাসায় আসার জন্য? ও কিছুদিন আমাদের সাথে থাকে না কেন? আরে ওদের ক্লাসের সাথে আমাদের ক্লাস যায় নাকি? ওরা কোথায় আর আমরা কোথায়? বাবা, এটা কেমন ধরনের কথা? ওরা তোমার আত্মীয়, এরপরে তুমি এমন কথা বলছো কেন? তোমার এইসব আমার একদমই পছন্দ না। আচ্ছা বাবা, সরি, আমার মেয়েটা দেখি একদম রাগ করে যাচ্ছে। ঠিক আছে, আমার মেয়ে যা বলবে তাই হবে। তো তুমি তো হচ্ছ আমার রাজকন্যা, তোমার যা ইচ্ছে তাই করবে, সব কিছু তোই তোমার। থ্যাংক ইউ বাবা। তাহলে এখন আমাকে 20,000 টাকা দাও তো, আমার লাগবে। 20,000 মানে? আমার কার্ড তোমার কাছে রেখে দাও, যা ইচ্ছে খরচ করবে, সব তো তোমার ওই। এই তো, এইভাবে টাকা দিয়ে দিয়ে মেয়েটাকে একদম ওপরে তুলে ফেলো, মাথার উপরে। আর কারো কথা যেন না শোনে। আমার এত হাজার হাজার কোটি টাকা, এত টাকা কে খাবে? আমার একমাত্র মেয়ে ছাড়া। আর আমি আমার মেয়েকে দিব না তো কাকে দিব? তখনই রহিম ভাই এসে একটা বাটি দিয়ে যায়। আমার বোন নীরার জন্য পায়েস রান্না করেছে। এটা দেখে দৌড়ে আসে, এসে বলে ওঠে, আন্টি আমার জন্য পয়সা না করে পাঠিয়েছে, কিন্তু উনি নিজে আসলো না কেন? বা আবেদকে দিয়ে পাঠালো না কেন? গরিব মানুষ, ছোট লোক, তাই হয়তোবা আসতে ভয় পেল আমাদের বাসায়। কথাটা শোনা মাত্রই প্রচণ্ড পরিমাণে রাগ হলো। আমি আবিরকে ভালোবাসি সেই ছোট থেকে, কিন্তু আব্বু সব সময় আমাদেরকে ছোট করে কথা বলে। এমন কথা শুনলে আমার রাগ হয়, তখনই আবার রাগ হলো কথাটা শুনে। তাই আমি বাসায় যা আছে সব কিছু ভাঙতে শুরু করলাম। আব্বু, তোমার সাহস কি করে হয় তুমি এইভাবে আবিরকে এগুলো বলো? আমি এগুলো একদম পছন্দ করি না। সরি সরি মা, আমি আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই অফিসের মধ্যেই গেলাম। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি কাউকে বোঝাতে পারি না যে আমি আবিরকে ভালোবাসি। আমিও বোঝি না আমি ওকে কতটা ভালোবাসি, তারপরে ওকে না আমার সাথে এমন ব্যবহার করে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তখনই বিকেলের দিকে ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। তখনই দেখলাম উচ্চস্বরে কেউ বলে ওঠে, ওই শালা বাদর হারামি কুত্তা বিলাই, কোথায় আছিস তুই? এখনো রুমের মধ্যে শুয়ে ঘুমাচ্ছিস নাকি? আজকে আমাদের একটা পাড়ার ম্যাচ আছে, ভুলে গেছিস নাকি? আব্বে ভালো লাগছে না। জীবন ভালো লাগতে হলে প্রচুর পরিমাণ ঘুমাতে হবে। ঘুম ছাড়া আর কিছুই নেই। শালা তুই কি আসবি নাকি মাথা গরম হয়ে যাচ্ছে? তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? আমরা মাঠে চলে আসলাম, তাড়াতাড়ি চলে আয়। আরে আজকে খেলা লাগবে নাকি? আজকে ওদের সাথে রাখতে কে বলেছে? আর আমরা খেলবো বা কোথায়? এখানে যে মাঠটা ছিল সে মাঠটা তো পানি জমে গিয়েছে, আর ভালো কোনো মাঠও নেই। কে বলেছে? ওই যে তোর খালাতো বোন নীলা আপুদের নিজের একটা জমি কিনেছে না, ওখানে সামনে একটা মাঠ বানিয়েছে, ওখানে চল। কি? ওটা নীলাপদের বাসা বরাবর? আমি যাব না ওখানে। আমার গন্ডি সিনিয়র বোন থাকবে, আমাকে মেরেই ফেলবে দেখলে। তুই যদি এখন না আসিস, সত্যি বলছি রবির, তোর বাসায় গিয়ে তোকে কেলিয়ে নিয়ে আসবো। 2 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি আয়। তোর হালা, তুই আমাকে শান্তিতে একটু ঘুমাতেও দিবি না? আচ্ছা আসিসি। আমি রেডি হয়ে ওখানে যেতে লাগলাম। ভালো লাগছে না, আরও কিছুক্ষণ ঘুমালে হয়তো বা ভালো লাগতো। কিছুক্ষণ পর আমার বন্ধু আবির আসতেছে, দাঁড়া, তারপর তোদের দেখিয়ে দিব যে কত ধানে কত চাল। কিছুক্ষণ পর দেখি আবির আসতেছে। হারামজাদা, এত দেরি করলি কেন? আরে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তা একটু দেরি হয়ে গিয়েছে। চল আগে টস করি। আজকে ভালো করে খেলতে হবে, কারণ ওখানে বাজে আছে। 2,000 টাকা করে পার্টি হবে আমাদের। আরে ভয় লাগছে। নীলাপদের বাসার সামনে বারবার এই মাটা যদি দেখে ফেলে, তাহলে তো আমাকে পিঠে একদম ছাল তুলে ফেলবে। শালা, এত ভয় করলে জীবনে প্রেম করতে পারবি? তোর ক্লাস হচ্ছে, গিয়ে নীল আপু আর নিজের ক্রাশকে এইভাবে ভয় পাস, তাহলে জীবনে প্রপোজ করবি কিভাবে? ওর সামনে যেতে আত্মা কেঁপে ওঠে। আবার করব প্রপোজ? সুন্দর করে খেলাটা চলছিল মাঠে। আছি আমি। তখন লাস্ট বলে একটা 6 লাগে। তখন রাহাত বলে ওঠে, বন্ধু, 6টা মারলে আমাদের ম্যাচটা উইন হয়ে যাবে। ম্যাচটা জিতিয়ে দে বন্ধু। আরে তুই টেনশন কেন করিস? আমি আছি না? আমি থাকি তো টেনশন কিসের? বলটা মারার সাথে সাথে মনে হয় পুরো শক্তি দিয়ে আমি বলটা ব্যাটে লাগাই, আর বলটা সোজা গিয়ে একদম নীলার ছাদে গিয়ে পড়ে।
তখন আমরা সবাই জয়ের উল্লাস করতে লাগলাম। তখনই রাহাত বলে ওঠে, সব কিছু হয়েছে, কিন্তু বন্ধু বলটা যে এখন তোমাকে নিয়ে আসতে হবে। মানে বুঝলাম না। 6 মেরে ম্যাচ জিতিয়েছি আমি, আর এখন বলছিস আমাকে বল নিয়ে আসতে হবে মানে? কারণ এটা তোমার খালাতো বোন, আমার না, তাই তোমাকে গিয়েই বলটা নিয়ে আসতে হবে। কি বলছিস ভাই? তুই আমাকে ওই বাঘের মুখে ফেলে দিবি? এটা করিস না ভাই, আমার দ্বারা এটা সম্ভব না। প্লিজ ভাই, কাউকে দিয়ে পাঠা না, বা তুই যা। এটা কোনোভাবে সম্ভব না বন্ধু, তোমাকে যেতেই হবে, কারণ এটা যেমনই হোক এটা হচ্ছে সব থেকে শিল্পপতি মেহরব সাহেবের বাড়ি। এখানে তোমাকে চিনে, আর কাউকে না। আর ওখানে যে বিদেশি কুত্তাগুলো তোমাকে চিনে, আমাদের দেখলে ঠাপ হবে। হারামজাদা সবগুলো জোর করে আমাকে ছাদে যেতে বলে, কি আর করার। সামনে দিয়ে যাব না পাইপ দিয়ে যাব ছাদে? ছাদে উঠে বলটা খুঁজতে লাগলাম। বলটা সামনে দেখলাম এক জায়গায় পড়ে আছে। বলটা হাতে নিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখি আমার সামনে কোমরে হাত দিয়ে রাগি লোকে তাকিয়ে আছে নীলা আপু। আপু তুমি? প্রথমত এভাবে তোতলামো বন্ধ কর, আর দ্বিতীয়ত আপু বলা একটু বন্ধ কর। তোকে না বলেছি আমাকে আপু বলে ডাকবি না, আমাকে নীলা বা তুমি করেই শুধু বলবি, তাছাড়া কিছু না। সরি, আসলে বলটা এখানে পড়েছে তো, তাই বলটা নেওয়ার জন্য এসেছি। সব কিছু ঠিক আছে, তুমি বলাটা নেওয়ার জন্য এসেছে, কিন্তু তুমি খেলেছো কেন সেটা বলো। আমি খেলি নাই তো, আমি তো খেলা দেখেছি, সত্যি বলছি। কারণ নীলা আপু আমাকে বলে দিয়েছে আমি যেন কোনো বাজে ছেলের সাথে না মিশি, আর কারোর সাথে ক্রিকেট না খেলি। তার জন্য আমাকে বারণ করেছে। আমি তার কথা না শুনে আজকে খেলতে এসেছি। তার জন্য রাগে চোখে তাকিয়েছিল। তখন আমার শার্টের কলারটা চেপে ধরে বলে, তুই কি আমাকে বোকা পেয়েছিস যে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? আমি কি এখানে বসে থেকে কিছু দেখিনি? কি ভেবেছিস তুই? সরি। আর হ্যাঁ, তোর সাহস কি করে হয় তুই এখানে পাইপের উপরে উঠিস? যদি তোর কিছু হয়ে যায় তাহলে কি হবে? আরে কিছুই হবে না, এগুলো এক্সপিরিয়েন্স আসে না আমার। কথাটা বলে শেষ করতেই পারলাম না, তখনই আর কখনো এমন ধরনের কাজ করলে তোকে আমি মেরে ফেলবো। কান ধর। আমি এদিক ওদিক তাকিয়ে রইলাম, কাকে বলছে? তখনই আমাকে আরেকটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, তোকে বলছি ফাজিল, কান ধরতে। আর তোর ফোন বন্ধ ছিল কেন? কি আর করার আছে, পড়েছি সিনিয়র মেয়ের কাছে। গুন্ডি মেয়ে বলে কথা, জীবনটা হবে যে তেনা তেনা। আসলে ফোনের চার্জ ছিল না, তাই ফোনটা বন্ধ ছিল। কান ধরে কথাটা বলতে লাগলাম। আমার কথা শুনে তখন নীলা আপু আমার কাছে এসে খাম দিয়ে বলে ওঠে, এই নে, এখানে যে টাকা আছে ওইটা দিয়ে তোর এক্সামের ফি দিয়ে দিবে। আর হচ্ছে গিয়ে 3টা পাওয়ার ব্যাংক নিবি। আর যেন আমি তোর ফোন বন্ধ না পাই। এটা নতুন না, সবসময় নীলা আপু আমাকে টাকা দেয়, যখন ইচ্ছা টাকা দেয় আমার খরচের জন্য। আমি নিতে চাই না, তারপরেও যে একটা গুন্ডি মেয়ে না নিলে আমাকে মারা শুরু করে। না আপু, টাকা লাগবে না, আব্বু বলেছে দিয়ে দেবে, প্রয়োজন নেই। বেশি কথা বলবি না, যা বলছি তাই কর। বেশি কথা বললে এই না না না, আমি ভয়ে টাকাগুলো পকেটে নিলাম। জানি গুন্ডি একটা মেয়ে, কিছু বললেই আমাকে থাপড়ানো শুরু করবে। যা, এখন সোজা বাসায় যাও। বাসায় গিয়ে রেডি হও, আমার জন্য এখন শপিংয়ে যাবো আমরা। কেন? তুমি শপিংয়ে গেলে আমি তোমার সাথে যাব কেন? কি বলি তুই? এই না না, যাবো তো, আমি এখনই গিয়ে রেডি হচ্ছি। কথাটা বলে ওখান থেকে সোজা বাসায় চলে আসতে লাগলাম, কারণ না হলে থাবড়িয়ে যে আমার দাঁত যা আছে সবগুলো লড়িয়ে ফেলবে। এর মাঝে এই মেয়েটাকে যে আল্লাহ কী দিয়া বানাইছে আল্লাহই ভালো জানে। আবির, তুমি বোঝো না তোমাকে আমি কত ভালোবাসি। আমার ভালোবাসা তোমাকে কিভাবে বোঝাবো বলো? আমি রেডি হয়ে আবিরের বাসায় সামনে যেতে লাগলাম। গুন্ডি মেয়েটা চলে আসবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বসে রইলাম, কখন যে কল দেয়। মমতা, আমি তোমার মেয়ের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব পেয়েছি। এখন তোমার মেয়ের সাথে ওই ছেলেটার বিয়ে, তো যেভাবেই তোমাকে রাজি করাতে হবে তোমার মেয়েকে। ছেলেটাকে যে তুমি নীরাকে না জানিয়ে বিয়েটা ঠিক করেছো? ছেলেটা হচ্ছে আমার বন্ধুর একমাত্র ছেলে, আর এই শহরের 1 নম্বর শিল্পপতি। তোমার মেয়েকে তুমি রাজি করাও, আমি কিছু বলতে পারবো না। তোমার মেয়ে যে একটা রাগী, আমার কথা শুনে না পুরো বাসা ভেঙে ফেলবে। আমি কিছু বলতে গেলে ও এমন করলে হবে নাকি? গ্রাজুয়েট কমপ্লিট করেছো এই বছর, আর এসব যদি করে তাহলে কেমন লাগে বলো? পড়াশোনা শেষের পথে, এখন তো বিয়ে করাটা দরকার, তাই না?
আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সব কিছুই, এগুলো তো ওকে দেখাশোনা করতে হবে তাহলে। এসব কিছু আমাকে না বলে তোমার মেয়েকে বোঝাও, বুঝতে পেরেছো? ঠিক আছে, আসুক, আমি ওর সাথে কথা বলবো। রেডি হয়ে বসে রইলাম, তখনই ফোনটা বেজে ওঠে। তাকেই দেখি আর কেউ না, আমার গন্ডি খালাতো বোন নীলা ফোনটা রিসিভ করতে তখন বলে ওঠে, নিচে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি নিচে এসে দেখি নীলা একটা শাড়ি পরেছে। ওকে শাড়িতে তেমন কখনো দেখিনি, শাড়িতে যেন পুরাই পরীর মতো লাগছে, অপরূপ সুন্দরী। আবারও ক্রাশ খেলাম ওকে দেখে। ওর ওই দামি গাড়িটা নিয়ে এসেছে, এত দামি গাড়িতে সবসময় আমাকেও ওঠায়, কিন্তু আমি আমার ইচ্ছে নেই এগুলোর কিছুটাই করার, কিন্তু আমাকে বকা দিয়ে সবসময় ওগুলো জোর করে করিয়ে নেয়। আমার দিকে কেন জানি না হা করে তাকিয়ে রইল নীলা আপু। জানি না আমার এই পিচ্চি জামাইটার দিকে এত ভালো লাগে কেন, এত ভালো কেন ওকে আমার লাগে জানি না। এত ভালোবাসা কোথা থেকে আসে আমার আসলে ওর জন্য। তখনই গাড়ির দরজা খুলে দিতে আমি গাড়িতে উঠে বসি। এরপর আমি আর নীলা আপু একটা শপিং মলের সামনে আসি। শপিং মলটা দেখে মনে হচ্ছে অনেক ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়। আমার হাত ধরে ভিতরে যেতে লাগলো, সবাই আমাদের দিকে তাকিয়ে রইল। আমার কাছে ভালোই লাগছিল, মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। এর থেকে ফিলিংস আর কি হতে পারে। নীলা আমাকে একটা জামার দোকানে নিয়ে যায়, এরপর ও বলে ওঠে, তোমার পছন্দ নয় যাই, আমার জন্য জামা নিতে থাকো। যদি না বা অন্য কিছু বলো তাহলে দেখেছো এখান থেকে একটা ছুরি এনে একদম পেটে ভরে দেবো। আমি কিছু বলার আগেই আমাকে এমন একটা হুমকি দিল যার জন্য আমার মুখ থেকে ঘাম ছুটতে লাগলো। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী নীলার জন্য জামা নিতে লাগলাম। অনেকগুলো জামা নিয়ে আমি নীলাকে দিলাম। এরপর নীলা একটা শার্টের দোকানে গিয়ে আমার জন্য কয়েকটা শার্ট সিলেক্ট করে বলে ওঠে, যাও এগুলো ট্রায়াল দিয়ে আসো। আমি এগুলো ট্রায়াল দিয়ে আসবো মানে? বেশি কথা বলছো এখানে, কি সবার সামনে তোমাকে থাপ্পড় দিতে হবে নাকি? হ্যাঁ, তোমাকে তো বলেছি এগুলো ট্রায়াল দিয়ে আসার জন্য, অন্য কাউকে তো বলছি না। যাও। যে যেদি একটা মেয়ে যা বলবে তাই করতে হবে, তাই কি আর করার আছে। আমি শার্টগুলো নিয়ে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে একটা করে পরে বের হই। বাহ, জামাগুলো তো তোমাকে বেশ মানিয়েছে। আমার জন্য এক গাদা শপিং করেছে নীলা। কি হলো, এভাবে হামলার মতো তাকিয়ে আছো কেন? না, আমি ভাবতেছি আমার সাইজের এতগুলো জামা নেওয়ার কারণটা বুঝতেছি না। এগুলো কি তোমার বয়ফ্রেন্ডের জন্য? তোকে কি আমি বলেছি যেগুলো আমার বয়ফ্রেন্ডের জন্য? বেশি কথা বলিস। আজব তো ভাই, মেয়ে মানুষের মন বুঝতে মনে হয় আমাকে এখন আবারও পড়াশোনা করতে হবে। জাস্ট জিজ্ঞাসিত করলাম, এতে আবার মারার কি আছে? কত মেয়ে তাকিয়ে আছে, মান সম্মানের পাওয়াটা বাজিয়ে ফেললো। আবার মারলে কেন? এখন আমি কি করলাম? মেয়েদের দিকে তাকিয়ে রইলি কেন? তোকে কি বলেছি না যে এখানে এসে মেয়েদের সামনে তাকিয়ে থাকবি না? আমি কেন মেয়েদের দিকে তাকাবো? মেয়েরা যদি আমার দিকে তাকিয়ে থাকে এতে ক্ষতি কি? আমি কি বলবো? আমি হয়েছি হ্যান্ডসাম, তাই তো সবাই আমার দিকে নজর দেয়। এই জন্য আমি তোকে বলি বাসা থেকে বের হওয়ার সময় এভাবে সেজেগুজে বের হবি না। আমি বুঝি না মেয়েটা আমার সাথে এমন করে কেন। নিজের খালাতো বোন এমন ব্যবহার করবে এগুলো কখনো আশা করা যায়? কিন্তু আমাকে দেখে আমার অবস্থা, মানলাম সে আমার ক্রাশ, কিন্তু তার থেকে বড় কথা তাদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস কোনোভাবেই মেলে না। আমরা কোথায় মধ্যবিত্ত, আর তারা কোটিপতি বাবার একমাত্র মেয়ে। হ্যাবলাকান্তের মতো তাকিয়ে না থেকে ব্যাগগুলো ভিতরে ভরে নে। মহারানীর কথা তো শুনতেই হবে, কি আর করার আছে। সবগুলো ভিতরে ঢুকিয়ে নিয়ে এরপর গাড়িতে উঠে বসি। আমাকে বাসায় নামিয়ে দিয়ে এগুলো জামাগুলো হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, আগামীকালকে যেন আমি এগুলো তোমাকে পরে ভার্সিটিতে দেখি। মানে এত দামি দামি জামা কাপড়, এত শপিং, এগুলো তুমি আমার জন্য করেছো? তাহলে কি আমি অন্য কারোর জন্য এগুলো করতে গিয়েছি নাকি তোমার জন্যই করেছি? আর হ্যাঁ, এগুলো পরে আসবে, শেষ ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। তোমাকে আমি যদি আর কারোর কাছে শুনতে পাই যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলেছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কি আর করার আছে। জামাগুলো নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে এতগুলো শপিং দেখে ছোট বোন লাভ দিয়ে আমার কাছে এসে বলে ওঠে, কিরে ভাইয়া, তুই এতগুলো শপিং কোথা থেকে কোথায় করেছিস? তোকে টাকা দিল কে বুঝলাম না। আব্বুকে চাইলে একটা টাকা পকেট থেকে বের হয় না, আর তোর জন্য এত টাকা দিল, এত শপিং করলি তুই?
আমি নিজের পকেট থেকে টাকা বের করে শপিং করতে যাব। আমার খাওয়া দাওয়া কোনো কাজ নাই। এইগুলো আমার খালাতো বোন দিয়েছে, মানে আমার ক্রাশ। ভাইয়া তোর লজ্জা লাগে না একটু যে নিজের ক্লাসের থেকে শপিং করিয়ে নিলি? লজ্জার কি আছে রে? লজ্জার কি আছে? হ্যাঁ, আমি হচ্ছি তার 10টা না 5টা না একটা মাত্র জুনিয়র পিচ্ছি জামাই। আমার জন্য খরচ করবে না তাহলে কার জন্য করবে শুনি? এখন পর্যন্ত নিজের ভালোবাসার কথা বলতে পারিসনি, এর আগেই নিজেকে জামাই বলে দাবি করছিস? তোর লজ্জা করে না? দেখ, ছোট থেকে একটা জিনিসই শিখেছি, পুরুষ মানুষের লজ্জা থাকে নেই, লজ্জা থাকবে মেয়ে মানুষের। মেয়ে মানুষের লজ্জা একটু বেশি থাকা দরকার, কারণ এটা তাদের অহংকার। ওরে আমার কবি মানুষ রে, এসেছে আমাকে জ্ঞান দিতে। নিজের জ্ঞান আগে কিছুক্ষণ পর যে তোমাকে আম্মুর ঝাড়ু দিয়ে পিটাবে তার খবর আছে? আমি বুঝলাম না, আমি আবার এমন কি করেছি? সত্যি করে বল, তুই আবার কি খিচুড়ি পাকিয়েছিস? আমি কেন খিচুড়ি পাকাতে যাব? ওই তো তুই যে ওই সময় আম্মুর ব্যাগ থেকে 1000 টাকা চুরি করেছিস, ওটা আমি বলে দিয়েছি। কি করেছিসটা কি? কুদ্দুসের মা, তুই আমার তো সর্বনাশ করেছিস। আজকে তো আমাকে পিটিয়ে হাত পা ভেঙে ফেলবে। বাদর কুত্তা বিলাই, তুই আমাকে কুদ্দুসের মা বলে ডাকবি না। 100 বার বলবো, 1000 বার বলবো, প্রয়োজন হলে লক্ষ লক্ষ কোটি বার বলবো। প্রয়োজন হলে আমি লোককে ভাড়া করে নিয়ে আসবো, তারপরে ওকে দিয়েই বলাবো। আম্মু দেখো তোমার এই ফাজিল ছেলে কি বলে। আবারও শুরু হয়ে গিয়েছে দুজনের মধ্যে ঝগড়া। আবির এমনিতে তোর কিছু মায়ের জমা হয়ে রয়েছে, আমার পকেটে এখন এইগুলো বের করে মনে হচ্ছে তোর পিঠের মাঝখানে দিতে হবে আমাকে। আম্মু, এগুলো একদম ষড়যন্ত্র। বিরোধী দলের পার্টিরা এগুলো করেছে, আর এগুলো কিছুই করেনি। ওই যে তোমার মেয়ে, ও ছাড়া এগুলো অন্য আর কেউ করেনি। বুঝতে পেরেছি, এখন সব দোষ তো আমার মেয়ের। তুমি তো একবারে সাধুর মায়ের কদু হয়ে গিয়েছো। অনেক ভালো ছেলে, তোমার মতো লক্ষ্মী ছেলে আর দুটো হয় না। আমি তো একদম তোমাকে নিয়ে গর্ব করা দরকার। ফ্রিতে মার বকা শোনা ছাড়া আর কি করার আছে? চুপ করে বকা শুনলাম এই ডানির জন্য। কিছু আর করার নেই। কিছুক্ষণ পর আম্মু খাবার টেবিলে ডাকে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আগামীকালকে আবার ভার্সিটিতে যেতে হবে। ঘুমিয়ে আসি, তখন হাতে ফোনটা বেজে ওঠে। নাম্বারটা তো অচেনা, তারপরেও ফোনটা রিসিভ করবো না তাতে দ্বিধায় সংকটে পড়ে গেলাম। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, কেমন আছো রাহাত? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সব সময় কি চেনাটা জরুরি? কেন, অচেনা মানুষের সাথে কথা বলা যায় না? না, বিষয়টা তেমন না। তাহলে বিষয়টা কোনটা শুনি। আমার না আপনাকে কেমন জানি না চেনা চেনা লাগছে। ও মা, তাই নাকি? তাহলে শুনি আমি কে, যে আপনি আমাকে চেনেন? আমার মনে হচ্ছে আপনি ফারজানা। তোমার কাছে মনে হচ্ছে কণ্ঠ চেনা জানা? চিনবো না কেন আপনাকে, কিন্তু হঠাৎ করে আমাকে যে কল করবেন তখন আশা করিনি। আসলে তোমাকে ধন্যবাদ দেয়া হয়নি। আসলে ফারজানাকে আমি আর আবির আমরা দুজনে বাঁচিয়েছিলাম কিছু বদমাইশ ছেলের হাত থেকে। ফারজানা আপু আমাদের সিনিয়র ছিল। এরপর থেকে ওনার সাথে কথা বলতে বলতে আমরা একরকম বন্ধুর মতো হয়ে যাই। হঠাৎ করে আমার নাম্বারটা নেই, কিন্তু কিছুদিন ধরে ভার্সিটিতে আমার আসা হয় নাই। কিন্তু ওনার মতো এমন সুন্দরী এবং কি সিনিয়র মেয়ে আমাকে কল করবে তা কখনো আশা করিনি। কি হলো, চুপ করে রইলে যে? কোনো কথা বলছো না? না, এমনি আপনি হঠাৎ করেই কল দিলেন, তার জন্য ভাবতেছি। না, তুমি অনেক দিন ধরে ভার্সিটিতে আসছো না তার জন্য। না, আমার বন্ধু অসুস্থ ছিল, তার জন্য আসা হয়নি। আসলে রাহাত, তোমার সাথে কিছু কথা ছিল, তোমাকে কিছু কথা বলতে চাই। দীর্ঘদিন বলবো বলে বলা হয়নি। আচ্ছা, আমি তো ভার্সিটিতে আগামীকালকে আসবো, তখন না হয় তুমি বলো কি বলবে। তোমার জন্য আমি অপেক্ষা করব। ফারজানা কথাটা বলেই ফোনটা কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন হারামজাদা রাগে সুরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোর সবসময় দেরি করা এই স্বভাবটা আর গেল না। সবসময় তোর জন্য আমাকে বকা শুনতে হয়। আল্লাহ, তুই কি আসবি নাকি আমি চলে যাব? আরে বন্ধু, ঘুম থেকে উঠতে যদি দেরি হয় আমি কি করবো বল? অ্যালার্ম দিয়ে রেখেছি, তারপরে তো উঠতে দেরি হয়। তুই এখন কোথায় আছিস? হারামজাদা উপরে বসে না থেকে নিচে আসলে তো হয়, তারপরে তো আমাদের দেখতে পাস। ঘরের ভিতরে কি করিস? তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটে রেডি হয়ে 5 মিনিটে আসতেছি।
তোর এইসব ন্যাকামো আমার ভালো লাগে না। আরে শালা, ধৈর্য ধর না। এত অধৈর্য হলে বিয়ের পর বউকে সামলাবি কিভাবে? শালা, পরে তো 1 মিনিটে আউট হয়ে যাবে। তখন শালা কি করবি তুই, হ্যাঁ? দূর হ হারামজাদা, বেশি কথা বলিস না। আমি রেডি হয়ে নিচে এসে দেখি রাহাত দাঁড়িয়ে আছে। এরপর ওর সাথে আমরা দুজন একসাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির গেটের ভিতরে প্রবেশ করতে তখনই দেখলাম যে সামনে দাঁড়িয়ে আছে নীলা আপু। অবশ্য নীলা আপুর দেওয়া যে শার্টটা আছে ওগুলো আজকে পরে এসেছি, তাই নীলা আপু আমার দিকে কেমন চোখে যেন তাকিয়ে আছে। আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করতে আমাকে দেখে বলে ওঠে, আবির, আজকে তো তোমাকে বেশ সুন্দর লাগছে, কিন্তু মেয়েরা তোমার দিকে এভাবে তাকিয়ে রয়েছে কেন? তাতে আমি কি করতে পারবো? তারা যদি আমার দিকে তাকিয়ে থাকে। যাও, সোজা নিজের ক্লাসে যাও। কিন্তু তোমার তো এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে, তোমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে তুমি এখানে কি করছো? আমি তোমাকে দেখার জন্য এসেছি। নীলাপুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখনই প্রশ্ন করব দেখলাম নীলাপুর কল আসে। ফোনটা বেজে ওঠে, দেখি আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করতেই আম্মু বলে ওঠে, নীরা, কোথায় আছিস মা? কেন, কি হয়েছে? আমি তো মাত্র ভার্সিটিতে এসেছি, কিছু হয়েছে নাকি? তেমন কিছু হয়নি। তোর আব্বু এসেছে, তোর সাথে কথা বলবে, একটু বাসায় আয়। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে আমি বাসায় রওনা দিলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে আম্মু। আর আমি যেতেই তখন আব্বু আম্মুর উদ্দেশ্যে বলে ওঠে, তুমি বলো, কথাটা আমি বলতে পারবো না। তোমার মেয়ের কাছে আমরা। আমি কি জন্য বলতে যাব তোমার মেয়ে? তুমি নিজে বলো। আমি আমার কোনো কথা তোমার মেয়ে শোনে নাকি? তুমি বলো কি বলতে চাও। আরে কি হয়েছে সেটা তো বলবে, না বলে যে যার মতো কথা বলছো, বুঝবো কি করে? নিয়ে আসলেই আমি তোর বিয়ে ঠিক করেছি আমার বন্ধু ছেলের সাথে। ওর বাবা এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, আর টাকা পয়সা কোনো অংশের কম নেই। ছেলে গ্র্যাজুয়েট কমপ্লিট করে এখন বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে। ছেলে দেখতেও ভালো, সব দিক থেকেও ঠিক আছে। তাদেরও টাকা পয়সার কোনো কমতি নেই, আমাদের সাথেই হাই ক্লাস। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তাদের টাকা আছে, যা আছে, এবার এইসব কিছু ইন্টারেস্ট নেই আমার। তার মানে কি বলতে চাচ্ছিস? তুই ছেলেটা দেখতে ভালো, তাহলে বল আমি অন্য কোনো ছেলে দেখি, তোর যাকে পছন্দ আমি তার সাথেই বিয়ে দেবো। বাবা, আমি আবিরকে ভালোবাসি, বিয়ে করলে আমি ওকে করব। ঠাস, তোর সাহস কী করে হয় ওই ফকিরের ছেলের কথা মুখে আনার? ওই ছেলে আমি আমার ঘরের জামাই করব, আর ও তো তোর থেকে জুনিয়র। বাবা কখনো আমার গায়ে হাত তুলেনি, এই প্রথম আমার গায়ে হাত তুলেছে। তাই মুখে হাত দিয়ে বাবার উদ্দেশ্যে বলে উঠি, বাবা, ভালোবাসার মধ্যে ছোট বড় কিছু হয় না, ভালোবাসা হয় মন থেকে। আমি ওকে ভালোবাসি, বিয়ে করলে আমি আবিরকেই করবো, তাছাড়া আর কাউকে না। এসব কি বলছিস তুই? আবির তোর থেকে বয়সে ছোট। এই সমাজ কখনো মেনে নেবে না তোদের ভালোবাসা। সমাজ কি ভাবছে তা নিয়ে আমি চিন্তা করি না। এই সমাজের মধ্যে দুবেলা না খেয়ে শুয়ে থাকলে সমাজে এসে জিজ্ঞেস করবে না, কিন্তু আমি যদি একটু অন্যায় কাজ করি তাহলে পুরো দুনিয়া আমার সামনে রুখে দাঁড়াবে। তাই এই সমাজকে আমি ঘৃণা করি। ওই ছোট লোকের সাথে কোনোভাবেই তোর বিয়ে যায় না, আমি কোনোভাবেই তোর সাথে ওর বিয়ে দিতে পারবো না। তাই তুই ওই ছেলের কথা একেবারে বলতে পারবি না। আমার শেষ কথা, তোর আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে হবে, এছাড়া আর কারোর সাথে না। আচ্ছা, কেন জানি না ভার্সিটির মধ্যে মন বসে না। কারণ যবে থেকে নীলাপু ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছে তবে থেকে কেমন জানি না আমার খারাপ লাগতে শুরু করে। কারণ সবসময় নীলাপু আমার খোঁজখবর নিতে আসে, সবসময় আমার কাছে আসে, আমার পাশে আমার সাথে ঘুরতে যায়। কখনো কোনো মেয়েকে আমার পাশে ঘেঁষে দেয় না। নীলাপুর এমন কেয়ারিং আমাকে দুর্বল করেছে তার প্রতি ভালোবাসতে, কিন্তু বারবার আমার বিবেকে বাধা দেয় যেটা কোনোভাবেই সম্ভব না। আমি তার থেকে জুনিয়র, সে আমার সিনিয়র। তার থেকেও বড় কথা, আমাদের মাঝখানে বড় দেয়াল হচ্ছে তার বাবা। তার বাবা হচ্ছে শহরের কোটিপতি, আর আমি হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিরে, হঠাৎ ক্লাস থেকে বের হয়ে এখানে বসে আছিস? কোনো সমস্যা হলো নাকি? মনটা এইভাবে খারাপ কেন তোর? জানি না, কেমন জানি না আজকে নীলাপুর কথা ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে উনি জানে, উনি যেন খুব কষ্টে আছে। এই তো গেছে মাত্র 2-1 ঘন্টা হয়েছে, এর মধ্যে দেখি লায়লা মজলুর মতো ভালোবাসা শুরু করে দিয়েছিস। আরে হারামজাদা, বিষয়টা কেমন না? তখনই আমাদের দুজনের কথার মাঝখানে ফারজানা এসে রাহাতের উদ্দেশ্যে বলে ওঠে, রাহাত, একটু এদিকে আসবা, তোমার সাথে কিছু কথা আছে। যা ভাই, এখন তোদেরই সময়। আমাকে অনেক পচিয়েছিস, এখন না হয় তোকে আমি পচাবো। ধুর শালা, আমি আসতেছি। কথাটা বলেই ফারজানার কাছে যেতে লাগলাম। ফারজানা আজকে ভীষণ সুন্দর করে সেজেছে।
আজকে ওকে যেন অপরূপ সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে কেন যে ওর ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। তখনই ফারজানা আমাকে অবাক করে দিয়ে আমার হাতটা ধরে বাগানের একপাশে নিয়ে গেল, এরপরে বলে, ক্যাম্পাস থেকে বের হয়ে আমি বাসায় চলে যাই। বাসায় খাওয়া দাওয়া করে মন খারাপ করে শুয়ে রইলাম। তখন দেখলাম ছোট বোন রুমে প্রবেশ করে বলে ওঠে, কিরে ভাইয়া, তোর মন খারাপ কেন? এইভাবে শুয়ে রইলে তো তো শুয়ে থাকিস না। আর কিছু হয়েছে নাকি? কেন জানি না নীলাপুর কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমাদের কথার মধ্যে তখনই দেখলাম আম্মু রুমে প্রবেশ করে। তখন আম্মু বলে ওঠে, কিরে কি হয়েছে আবির, কি ভাবছিস? আম্মু তুমি তো জানো আমি নীলাকে পছন্দ করি, ওকে আমি ভালোবাসি। এটা কোনোভাবে সম্ভব না, ও তোর থেকে সিনিয়র, কোথা থেকে বয়সে বড়, তোদের বিয়ে কখনো সম্ভব না। কেন সম্ভব না মা? আমি তো ওকে ভালোবাসি। ওকে ভালোবাসে কি অপরাধ? ও বয়সে বড় বা ছোট, ভালোবাসা এগুলো দেখে হয় না মা। আমি এত কিছু জানি না? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা এত শখ রাখা উচিত না। বাবা, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে নেই। আম্মু কথাটা বলে ওখান থেকে বের হয়ে যায়। আমি চুপ করে বসে রইলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নীলাপু কল করেছে। অনেক খুশি হলাম। ফোনটা রিসিভ করতেই তখন নীলাপু বলে ওঠে, তুই এখনই রেডি হয়ে কিছু জামা সাথে করে নিয়ে নদীর পাড়ে আয়। কিন্তু কেন? তোকে আমি এত কিছু জিজ্ঞেস করতে বলিনি, তোকে যা বলেছি তাই কর, আমার কাছে সময় নেই। বুঝলাম না, কিছু জামা নিতে বললো কেন? আর ওখানে কি করব? কি আর করার আছে? কয়েকটা জামা আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে এরপর নীলাপুর দেওয়া ঠিকানায় চলে যেতে লাগলাম। কিছুক্ষণ পর পৌঁছে দেখি যে নীলাপু ওখানে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ। আমি কাছে যেতে নীলাপু আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে এরপর কান্না করতে করতে বলে ওঠে, রাহাত, তোমাকে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ বলো, কি বলতে চাও? আসলে কথাটা কিভাবে যে বলবো আমি নিজেও বুঝতে পারছি না, খুব লজ্জা লাগছে। সিনিয়র মেয়েদের লজ্জা লাগে? তো জানতাম না। ধুর, তুমি একটা শয়তান। আরে বলো না, বাচ্চামো করছো কেন? আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে মুখটা লুকিয়ে নিলাম, তখনই রাহাত আমাকে জড়িয়ে ধরে কিস করে দিল। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে কথাটা বলতে পারিনি। আবির, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে? আমি অবাক দৃষ্টিতে শুধু নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। এমন কাণ্ডে আমি হতবাক হয়ে রইলাম। তখন নীলাপু অবাক করে দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, তুমি আমার খালাতো বোন, তো খালাতো বোনকে তো ভালোবাসবই। তুই কি তাহলে আমাকে শুধু খালাতো বোন হিসেবেই ভালোবাসিস? আবার কি হিসেবে তোমাকে ভালোবাসবো? কান্না চলে আসলো আমার আবিরের কথা শুনে। ওর এমন কথা, আমার যেন বুকটা ফেটে যাচ্ছে, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একসময় মনে হয়েছিল আবির আমাকে ভালোবাসে, কিন্তু আবিরের মুখে এমন কথা শুনে হৃদয়টা যেন আমার পাহাড় চাপা দেওয়া খাওয়ার মতো হচ্ছে। নীলাপু এমন কথা কেন বলছে বুঝতে পারছি না। নীলাপুর চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি নীলাপুর উদ্দেশ্যে বলে উঠি, তুমি কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? কিছু হয়েছে নাকি? আমি ভেবেছিলাম পৃথিবীতে আপন বলতে তুই আছিস, কিন্তু তুই আমাকে ধোকা দিয়েছিস। তোকে এত কিছু দিয়েছি, তারপরেও তুই আমার যে মর্যাদাটা রাখিসনি। তোকে কখনোই ক্ষমা করবো না। নীলাপু আমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে দৌড়ে চলে যায়। ব্যাগটা খুলে দেখি ওখানে নীলাপুর জামা কাপড় ছিল। তার মানে নীলাপু আমাকে নিয়ে পালাতে চাইলো। আর আমি গাধা, কিছুই বুঝলাম না। না বুঝে মেয়েটাকে কষ্ট দিলাম। আমি পেছন থেকে অনেকবার ডাকলাম, সে আমার কথায় সাড়া দিল না। আমার এখন ভালো লাগছে না। নিজের জীবনকেই যেন ঘৃণা মনে হচ্ছে, বৃথা মনে হচ্ছে। জীবনে যা করেছি তা যেন আমার কাছে এখন শুধুই বেদনাদায়ক, আর কষ্টগুলো ছাড়া আর কিছুই আমার জীবনে আসছে না। আমার কল্পনাগুলো মিথ্যে। আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কোনোদিনও ভালোবাসেনি, শুধু আমাকে তার একটা ব্যবহারের মানুষ হিসেবেই দেখেছে। আমার ভালোবাসা তার কাছে কোনো মূল্যই ছিল না। নীলা, তুমি হয়তো জানো না তোমাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ তোমার বাবা এই শহরের কোটিপতিদের মধ্যে একজন, আমরা মাত্র সাধারণ একজন মধ্যবিত্ত। তোমার বাবা আমাকে পছন্দ করে না, আমার বাবাকে পছন্দ করে না, তাই তোমার সাথে আমার ভালোবাসা হলেও কিন্তু আমরা কখনো সম্পর্কে ছড়াতে পারবো না। আজকে ছেলেটাকে দেখেছি, খুব কান্না করছে। কি হয়েছে? ওর মন খারাপ কেন? কথা বলছে না, খাবারও খাচ্ছে না।
সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর আবিরের আব্বু বলে ওঠে, নীলামাকে আমারও তো ভালো লাগে, কি করব, আমরা যে সামর্থ্য রাখি না তাদের সাথে সম্পর্কে জড়াতে। ছেলেটার এমন অবস্থা আমি যার দেখতে পারছি না। আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর নীলাপুর আর কোনো কল আসে না। নীলাপুকে ফোন দিই, ফোন যায় না। নীলাপুর খোঁজখবর নিতে পারছি না। আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি। আমি এক দিশাহীন পাগলের মতো। আমার কিছুই ভালো লাগছে না। কারো জানি না নিজের প্রতি অপরাধ মনে হচ্ছে, যেন মাথায় একটা অপরাধের বোঝা আমি মাথায় নিয়ে করছি। সবার সাথে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এখন আমি আর হাসতে চাই না, কেমন জানি না হয়ে গিয়েছি। আমারও তো আর সহ্য হচ্ছে না নিজের ছেলের এমন অবস্থা দেখে। আমারও তো ভালো লাগছে না, আমারও তো খুব কষ্ট হচ্ছে ওর এমন কিছু দেখে। আমাদের কথার মাঝে তখনই আমাদেরকে অবাক করে দিয়ে দেখি নীলার বাবা মা আমাদের বাসায়। বন্ধু ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর দুটি পা ধরি, তুই আমাকে বাঁচা। মেহেরাব এসে আমার পা দুটো জড়িয়ে ধরতে লাগলো। আমি ওকে উঠিয়ে বলে উঠি, আরে এসব কি করছিস মেহেরাব? তুই এত বড় একজন মানুষ, আর তুই কিনা আমার মতো ছোটোখাটো একজন মানুষের পা ধরছিস? এটা কেমন কথা ভাই? না ভাই, আমার ভুল হয়েছে, আমাকে তুই সত্যি ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি, আমি এতদিনে বুঝতে পারছি। আমি নিজেই বলেছিলাম আমি টাকার পিছনে অন্ধ হয়ে আছি। আমি আসলেই মানুষকে চিনতে ভুল করেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। বন্ধু, আমরা দুইজন অনেক আগের বন্ধু ছিলাম, এভাবে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। তুই এভাবে কান্না করছিস কেন? বোন আমার মেয়েটা হসপিটালে। আমার মেয়েটা বাঁচবে না। আমার মেয়েটা শুধু আবির আবির বলছে। বলছিস কি নীলামা হসপিটালে? আর মেয়েটার পাগলামোই বেড়ে যাচ্ছিল। আমার মেয়ে তো ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, ওকে ভালোবাসে। আমি অনেকবার ওকে জোর করেছি, কিন্তু কোনোভাবেই মানছে না। অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছে, আজকে বিষ খেয়েছে। আমি তোর থেকে তোর ছেলেটাকে ভিক্ষা চাই ভাই। তুই আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়েটা দে। এমন কেন বলছিস বন্ধু? কারণ বন্ধু, আমি টাকার কাছে অন্ধ হয়ে গেছি। আমি সত্যি মিথ্যা চিনতে ভুল করেছি। আমি ভালোবাসার নামক যে সেই শব্দটাকে ভুলে গিয়েছি। তুই ধৈর্য ধর, নীলার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তুই নিজেকে একটু শান্ত রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখ। সব কিছু আমার জন্য হয়েছে, সব দোষ আমার। আমি যদি এমনটা না করতাম তাহলে কখনোই হতো না। এগুলো সব আমার পাপের শাস্তি। আল্লাহ তাহলে আজ তোকে হেদায়েত দান করেছে, এটাই অনেক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবে, তুই চিন্তা করিস না ভাই। আসলে সত্যি ভাই, আমি অনেক পাপী। আমি অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো খাওয়া হয় না ভাই। আমি তোকে সেই কবে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা যেন নীলামাকে সুস্থ করে তোলে, এ দোয়া করি। মিমি, তাড়াতাড়ি যা, আবিরকে ডেকে তাড়াতাড়ি চলে আয় হসপিটালে। নীলামার অবস্থা ভালো না। ভাইয়া, নীলাপু নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে? কথাটা শোনা মাত্রই আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার বুকের ভিতরে কেমন জানি না ধুর ধুর শব্দ, ধপধপ শব্দ করতে লাগলো। এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দৌড়ে ছুটতে লাগলাম হসপিটালের দিকে। আমার পেছনে আব্বু আম্মু আর খালা আঙ্কেল সবাই আসতে লাগলো। ডাক্তার, আমার মেয়ের কি অবস্থা? ডাক্তার, যত টাকা প্রয়োজন আমি দেব, যত টাকা লাগবে আমি সব দেব, তারপরও আপনি আমার মেয়েকে বাঁচান। ডাক্তার, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, আমার একমাত্র মেয়ে। দেখুন মেহরাব চৌধুরী, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। টাকা দিয়ে আপনি প্রাণ ফিরে পাবেন না। তাই আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব। সব কিছু আল্লাহ তাআলার ওপর। আমি বসে কান্না করছি, তখন আব্বু আম্মু আমাকে বোঝাতে লাগলো। রাহাত চলে আসে, রাহাতকে জড়িয়ে ধরে কান্না করলাম। তখন রাহাত বলে ওঠে, ভাই কান্নাকাটি করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখবি নীলার কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। সব আমার জন্যই হয়েছে। আমি যদি ওই দিন সব সত্যি বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি, তাহলে এই দিনটা দেখতে হতো না, আজকে দিনের এমন অবস্থাও হতো না। আমি নিজেই কখনো ক্ষমা করতে পারবো না। সব সময় সারা জীবন আমি দোষী হয়েই থাকবো। ভাই তুই চিন্তা করিস না, আর দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ ধরে
ডাক্তাররা কেবিনে ভিতরে ছিল। প্রায় দীর্ঘ সময় পর ডাক্তাররা কেবিন থেকে বের হয়। আমি ডাক্তারের কাছে ছুটে যাই। এরপর ডাক্তারের উদ্দেশ্যে বলে উঠি, ডাক্তার, আমার নীলার কি অবস্থা, এখন কেমন আছে? তখন ডাক্তার আমার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার অনেক মেহেরবান যে আপনাদের ওপর তাকিয়েছে, রোগীর জ্ঞান ফিরেছে, কিন্তু রোগী শুধু আবির নামে একজনকে ডাকতেছে আর পাগলামো করছে। যত তাড়াতাড়ি সম্ভব আবির নামের যে ব্যক্তি আছে উনি ভিতরে যান। ডাক্তারের কথা শুনে আমি কেবিনের ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে নীলা পাগলামো করছে। ওর কাছে যেতে আমাকে দেখে নীলা বলে ওঠে, এখানে কেন এসেছো? যাও এখান থেকে, চলে যাও। তুমি এখানে কেন এসেছো? এমন পাগলামো করছো কেন নীলা? তাতে তোমার কি? আমি পাগলামো করি, মরে যাই, যা ইচ্ছে তাই করি, এখানে তোমার কি? আমার কি মানে? তোমার এমন অবস্থা তুমি জানো আমি যেন বেঁচে থাকার চেয়েও মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিলাম। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে আবির কথাটা বলল। দেখলাম আবিরের চোখে পানি। তখন আবিরের উদ্দেশ্যে বলে উঠি, তুমি কান্না করছো কেন? যদি প্রিয় মানুষটা কিছু হয় তাহলে যে কোনো মানুষেরই কান্না করবে। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমি তোমার প্রিয় কি করে হলাম? নীলার মুখে আমার কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আমার ঠোঁটটা নীলার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। তখন প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এরপর নীলা বলে ওঠে, এটা কি হলো? কি আর হবে, ভালোবাসার স্পর্শ তোমাকে দিলাম। আমি তোমাকে ভালোবাসি নীলা, কিন্তু ভয় বলতে পারিনি। প্রথমত তুমি আমার থেকে সিনিয়র, আর তুমি আমাদের থেকে বড় লোক। তোমার সাথে আমাদের যায় না, তাই ভয়ে কথাগুলো কখনো বলার মতো সেই সাহসটা আমার হয়নি। আমার কথা শুনে নীলা কান্না করে দিল। এরপর আমাকে জড়িয়ে ধরে বলে, শুধু একটিবার বলতে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, তাহলে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতাম। আমি এই পৃথিবীতে কোনো কিছুরই পরোয়া করি না, কে কি আছে কিছু না। আমি আমি তোমাকে শুধু ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই। আমরা দুজনকে জড়িয়ে ধরছিলাম। তখনই দেখলাম পেছন থেকে সবাই ভেতরে এসে বলে ওঠে, তাহলে বন্ধু, আমরা তো এখন দুইজন আত্মীয় হতে চলেছি, তাহলে শুভ কাজটা দেরি করতে নেই। ঠিক বলেছিস বন্ধু, মেয়া রাজি তো কেয়া করে কি কাজে। ঠিক বলেছো, ওরা অনেক কষ্ট পেয়েছে, ওদের বিয়েটা দিয়ে দেওয়া দরকার। আমরা দুজন লজ্জায় মুখ লুকাতে লাগলাম। আচ্ছা আঙ্কেল, আপনারা এখানে কি করছেন? ওরা দুজন একা থাকুক না, এরপর না হয় আপনারা কথা বলেন, বাইরে এসে কথা বলেন। বন্ধু, তুই চালিয়ে যা। সবাই কেবিন থেকে বের হয়ে যায়। তখন আমি আবিরের উদ্দেশ্যে বলে উঠি, আবির, আমি তোমার কোলে ঘুমাতে চাই। আমি বসতেই তখন নীলা আমার কোলে মাথা রেখে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যে নীলা ঘুমিয়ে পড়ে। এ যেন খুব আরামের ঘুম। নিজের মানুষটার বুকে ঘুমানোর যে অন্যরকম একটা শান্তি, সেই শান্তিটা হয়তো পৃথিবীর অন্য কোনো বালিশে পাওয়া যায় না। আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, তখন ফোনটা বেজে ওঠে। দেখি ফারজানা কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন ফারজানা বলে ওঠে, কি হলো, এতগুলো কল করলাম ফোন রিসিভ করলে না? হয়েছে কি, কোনো সমস্যা নাকি? তখন ফারজানাকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর ফারজানা বলে ওঠে, তাহলে অবশেষে নীলা আপুর সাথে আবির ভাইয়ের বিয়ে ঠিক হলো, তাদের ভালোবাসা পূর্ণতা পেল। হ্যাঁ, তাই অনেক কাজ, আমাদের দুজনকে সবকিছু করতে হবে। এ কয়দিন নীলার প্রচণ্ড পরিমাণ আমি খেয়াল রাখি। কিছুদিনের মধ্যে নীলা সুস্থ হয়ে যায়। এরপর ওকে বাসায় নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনটাও ঠিক হয়ে যায়। আমি রেডি হয়ে নীলাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, কারণ বিয়ে নীলার বাসায় হবে। সবাই মিলে আমরা নীলাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিই। একটু সময় পর নীলার বাসায় চলে আসি। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গেটের মধ্যে লেখা আছে আবির আর নীলার ম্যারেজ ডে। দেখতে দেখতে আমাদের বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। ছাদের উপর দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে আমার হারামি বন্ধু রাহাত বলে ওঠে, কিরে বন্ধু, কাম তো সারিয়ে ফেলছিস, তাহলে আমাদের ট্রিট দিবি না? ওই হালা, তোকে আমি ট্রিট দেবো কেন? কষ্ট করেছি আমি, বিয়ে করেছি আমি, তোকে দিতে যাব কোন দুঃখে ট্রিট? তুই তো আমার বেঈমান বন্ধু রে, কি করে এত সহজে নিজের বন্ধুটাকে ভুলে গেলে? মাঝে মাঝে এই পৃথিবীতে চলার জন্য একটু স্বার্থপর হওয়া দরকার রে বন্ধু। হ্যাঁ বন্ধু, এখন বিয়ের পর নিজের বন্ধুটাকেই ভুলা যাবে। তা আমি বেশ বুঝতে পারছি। আরে ধুর পাগল, তুই আমার জানের বন্ধু, তোকে কি ভোলা এত সহজ নাকি? তাহলে বিয়ের পর আর বিয়ের আগের মতো আড্ডা দিবি না কেন? আড্ডা তো দিবই রে, তবে এখন একটু কম হবে। এখন তো আর আমি একা না, আমার সাথে নীলাও আছে, ওরও খেয়াল রাখতে হবে। বুঝছি, এখন বউ পাইয়া বন্ধুর কথা ভুলে গেছস।
না রে বন্ধু, মানুষ যতই প্রেম করুক না কেন, সত্যিকারের বন্ধুর জায়গাটা সবসময় আলাদাই থাকে। তাহলে মনে আছে স্কুল লাইফের কথা? তুই আর আমি একসাথে কত ঘুরছি, কত মারামারি করছি। এসব কথা কি ভোলা যায় রে? তুই না থাকলে আমার লাইফটাই অসম্পূর্ণ ছিল। আজকে তোকে দেখে সত্যি অনেক ভালো লাগতেছে রে বন্ধু, কারণ তুই তোর ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছস। সবই আল্লাহর রহমত রে। আর তোদের মতো বন্ধু ছিল বলেই আজকে এত দূর আসতে পারছি। আসলেই আল্লাহ পাক যদি কারো কপালে ভালোবাসার মানুষকে লিখে রাখে তাহলে তাকেই দেবে। তাহলে দেখ না, ও আমার থেকে সিনিয়র, আমি জুনিয়র, তারপর আমাদের ভালোবাসা কেমন মিলে গেল। আচ্ছা একটা কথা বলি, রাগ করবি না তো? ধুর, বল না। নীলা ভাবি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনাকে। হালা চুপ কর, আমার বউয়ের দিকে নজর দিবি না, বলে দিলাম। দেখছোস বিয়ে করে কেমন বদলায় গেছে। আগে তো সব কিছু শেয়ার করতি, আজকে সিনিয়র বউ পেয়ে শালা বইলা গেলে আমারে। কিছু জিনিস আছে যেগুলো শুধু নিজের কাছে সুন্দর লাগে, বুঝছস? ঠিক আছে বাবা, আর কিছু বলবো না, তবে একটা কথা সবসময় মনে রাখিস, জীবনে যাই হোক না কেন বন্ধুত্ব যেন কোনোদিন শেষ না হয়। ইনশাল্লাহ রে বন্ধু, আমাদের বন্ধুত্ব মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আজকে তোর বাসর রাত, তাই বাসর রাতে বিড়াল কিন্তু মারতে হবে, নাহলে কিন্তু সারা জীবন বইয়ের কথা শুনতে হবে তোকে। বাসর রাতে বিড়াল বাবা কোথা থেকে আমি? ওরে শালা, তুমি সব কিছুই করো কিন্তু বিড়াল মারতে পারো না। তোর বউ সিনিয়র আছে, তোর সিনিয়র নীলাপুকে বলিস, সে শিখাইয়া দিবে। হালা তুই থামবি? বিয়ের দিনও এসব ফাজলামি বাদ যায় না তোর, শালা। আরে বন্ধু, মজা না করলে কি চলে? আজকে তো তোর জীবনের সবচেয়ে মারার দিন। মরার রাত ঠিক আছে, কিন্তু তোর কথা শুনে এখন ভয় লাগতেছে। ভয় পাওয়ার কিছু নেই, শুধু মাথা ঠান্ডা রাখবি আর ভাবির সামনে বেশি লাফালাফি করবি না। মনে হয় তোর অনেক এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স না হলেও আশেপাশে অনেক কাহিনী দেখে শিক্ষা নিয়ে আসছি। তাই নাকি? তাহলে তুই আগে বিয়ে কর, তারপর বুঝবি আসল অবস্থা। না বাবা, আমি এখনো স্বাধীন মানুষ, তোর মতো ফাঁদে পা দিই নাই। আমার সামনে অভিনয় করো। তুমি যে ফারজানার সাথে ইটিস পিটিস করো, এগুলো আমি বুঝি না। এখন ধরা দিচ্ছ না তুমি, না? মান সম্মান নিয়ে টানাটানি করিস না বন্ধু। বেশি কথা বলিস না, তোরে আমি অনেক দিন ধরেই চিনি। আরে ধুর, বাদ দে, আজকে শুধু তোর দিন। আচ্ছা সত্যি করে বলতো, কেমন লাগতেছে তোর? একটু চুপ করে আকাশের দিকে তাকালাম। চারপাশে রঙিন লাইট জ্বলছে আর নিচে সবাই আনন্দে ব্যস্ত। জানিস রে বন্ধু, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে জীবনে একটা বড় স্বপ্ন পূরণ হয়ে গেল। স্বপ্ন এখন বড় হবে না, বড় স্বপ্ন হবে যখন তুমি বিড়ালটা মারতে পারবে। ধুর শালা, তুই কী সব বলিস? এগুলো মাথায় কিছুই ঢোকে না। মাথায় ঢুকবে কি করে? মাথায় ঢোকার জন্য বয়স লাগবে, তুই তো এখনো বলছি খোকা। আমাদের এভাবে দুজনের কথার মাঝখানে তখনই ছাদের উপর কারো ওঠার উপস্থিতি টের পাই। তখন আমি আর রাহাত পেছনে তাকিয়ে রইলাম। তখন ডাক পড়ল। কি রে, তোরা দুজন এখানে উঠে গল্প করছিস? মেয়েটা রুমের মধ্যে একা বসে আছে। এত বড় একটা মেয়ে একা বসে থাকলে কি হবে? চুপ কর ফাজিল ছেলে, এত বড় হয়ে গেছিস তারপরও বুঝিস না? যা মেয়েটার কাছে যা, মেয়েটা একা বসে আছে, মেয়েটার সাথে একটু সময় টাইম স্পেন্ড কর। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, আন্টি যা বলছে তা তো সত্যি, যা, নীলা একা বসে আছে, তুই রুমে যা। আমি তো তোকে সেটা বলার জন্য এসেছিলাম। ওরে শালা, কীভাবে পোল্ট্রি মারা যায় তোর থেকে ছিনা লাগে রে বন্ধু। তোকে দেখলে সব কিছু বোঝা যায়। আমি আম্মুর কথা শুনে নিচে গেলাম। নিচে গিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। কেমন জানি না ভয় লাগছে ভিতরে প্রবেশ করতে। ভিতরে প্রবেশ করার আগেই তখনই দেখলাম কোথা থেকে ছোট বোন চলে আসে। এসে বলে ওঠে, দেখ ভাইয়া, পুরো জ্ঞান নিয়ে এসেছি। ভেতরে প্রবেশ করার আগে আমাদেরকে হাদিয়া দিয়ে দে। হাদিয়া কোথায় রেখে দেব? এটা তো হাদিয়া না, চাঁদাবাজি হচ্ছে। আমরা এত শত বুঝি না। ভাবি আমাদেরকে 20,000 টাকা দিয়েছে। তুই তো গরিব ফকির, তুই 5,000 টাকা দিলেই হবে। নীলা তোদের 20,000 টাকা দিয়েছে? তোদেরকে 100 টাকা দিলেই তো অনেক। তোর মতো সবাই ছাত্র না, তাই সোজাসুজি 5,000 টাকা বের কর, না হলে রুমের ভিতর যেতে দেব না। তুই হয়তো জানিস না আমাদের খাবারের সম্পর্কে। আমরা চাইলে তোর মতো একটা দুইটা 2-4টাকে একাই গিলে খেয়ে ফেলতে পারি। কী রে বল, বুঝলাম না। তুই দেখি দিনে দুপুরে ডাকাতি শুরু করে দিলি। এটা একদমই ঠিক না। দিনে দুপুরে আমার সাথে ডাকাতি করছিস তুই?
তুই ডাকাত বলিস বা যা ইচ্ছে তাই বলিস, তাতে আমার কোনো সমস্যা নেই। তোর এই চেলাপোলা নিয়ে সামনে দিকে সর, আমি 1 টাকাও দিতে পারবো না। ভালো করে বলছি, তুই সরে দাঁড়া। এত সোজা নাকি তুই বলছিস আর আমরা সরে যাব? আরে এত সহজ না। তুই বলিস না, তুই যাই বলিস না কেন, আমার গায়ে কোনো ফুলের টোকা পড়লে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এটা তো রীতিমতো একটা থির দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমার পকেট থেকে টাকা তো খরচ করবি। আচ্ছা যা, একটু কম করে। বোন তুই না আমার বোন? যদি বলিস 5,000 টাকা থেকে 1 টাকা পড়ে গিয়েছে, ওখান থেকে খুঁজে টাকাটা নিয়ে এসে 5 লাখ টাকা মিলিয়ে দিবি, শেষ কথা। তুই তো দেখি সুদখোরের থেকে বেশি ডেঞ্জারাস। যা মনে করিস তাই হবে। কি আর করার আছে, নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে, তাই আর কি। 5,000 টাকা মিমির হাতে তুলে দিলাম। এরপর ওরা দরজার সামনে থেকে সরে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখি বেনারসি সাজে বসে আছে খাটের ওপর নীলা। কাছে দিতেই দিল আমার পা ধরে সালাম করে। তখন ওকে বুকে জড়িয়ে ধরে বলি, তোমার আমাকে পা ধরে সালাম করতে হবে না, তোমার স্থান আমার পায়ে না, আমার এই বুকে। তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি আমার সাথে বেইমানি করেছো। হঠাৎ করে নীলা আমার সাথে রেগে যাওয়ার কারণটা বুঝতে পারলাম না। তখন ওকে আমি শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠি, আমি আবার তোমার সাথে কি করেছি? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু একটাবারও বলোনি কেন? ভয় বলতে পারিনি। যদি তুমি আমাকে ভালো না বাসো, যদি মেনে না নাও, কারণ আমি তো তোমার জুনিয়র ছিলাম। তাতে কি হয়েছে? তুমি তো একটাবার বলে দেখতে পারতে। আর কোনো মেয়ে যদি ভালো না বাসে তাহলে কত কেয়ার করবে শুনি। তা অবশ্য কথাটা তুমি মন্দ বলনি। তোমার ভালোবাসার কাছে আমি আসলে হার মানতে বাধ্য। তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু প্রপোজও করোনি। এটা কি হবে? সরি বাবা, আমি আমার সিনিয়র বউকে অবশ্যই প্রপোজ করব। কিন্তু এখানে না, তোমাকে কোলে করে আমাকে ছাদে নিয়ে যেতে হবে, ওখানেই তোমাকে বলতে হবে। এত বড় দামি মেয়েটাকে আমি সাদে নিয়ে যাব? না, পারবো না। এ তো আটার বস্তা, কোলে নিলে তো আমি মরেই যাব। কি বললে তুমি? আমি আটার বস্তা? আমি দাম নেই, ঠিক আছে? ঠিক আছে, তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমাকে আমার নিয়ে যাওয়া লাগবে না। আমার কথা শুনে কেমন যেন একটা রাগ করলো নীলা, তাই আমি ওকে কোলে তুলে নিলাম। তখন নীলা আমার বুকে খুশি মেরে বলে ওঠে, কেন কোলে নিয়েছো? ছেড়ে দাও, তোমার আমাকে কোলে নেওয়া লাগবে না। আমি আটার বস্তা না, তাহলে আমাকে কোলে নিয়েছো কেন? আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে তোমার কি? আদিক্ষেতা থেকে বাঁচি না। নীলাকে কোলে নিয়ে ছাদে উঠলাম। এরপর ওকে ওখানে দাঁড় করালাম। নীলা তখন বলে ওঠে, দেখেছো আজকের চাঁদটা কেমন সুন্দর করে হাসতেছে? চাঁদের আলো কিভাবে পুরো জায়গাটা আলোকিত করে ফেললো। আসলে আজকে চারটা খুবই খুশি আমাদের বিয়েতে। যেন তারা আজকে সাক্ষী হলো এই পৃথিবীটা জুড়ে কেমন জানি না আজকে হাসির কারণ হয়ে যাচ্ছে। তাই আমি নীলার সামনে হাঁটু গেড়ে বলে উঠি, ভালোবাসা মানুষকে যেমন কষ্ট দেয়, তেমনি সেই কষ্টের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর সুখ। আর আমি সেই সুখটা তোমার মাঝেই খুঁজে পেয়েছি নীলা। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন থেকেই আমার হৃদয়ের প্রতিটা ধুকপুকানি শুরু তোমার নামটাই বলেছে। কিন্তু ভয় ছিল, যদি তুমি দূরে সরে যাও, যদি আমার ভালোবাসাটাকে ভুল বুঝো, তাই চুপচাপ তোমার পাশে থেকেছি, তোমার হাসিতে নিজের সুখ খুঁজেছি। কিন্তু আজ আর কোনো ভয় নেই। আজ এই চাঁদ, এই রাত, এই আকাশ সবাই সাক্ষী থাকুক। অনেক ইচ্ছে ছিল জীবনে, কিন্তু সব ইচ্ছের শেষে শুধু তোমাকেই চেয়েছি। নীলা, তুমি কি আমার জীবনের সেই অপূর্ণ কবিতাটা সম্পূর্ণ করবে? তুমি কি সারা জীবন আমার সুখ দুঃখ হাসি অভিমান সব কিছুর সঙ্গী হয়ে থাকবে? তুমি কি এই পাগলাটে ছেলেটাকে আজীবনের জন্য নিজের করে নেবে? আবিরের কথা শেষ হতেই হালকা বাতাসে আমার ওড়নাটা উড়ে উঠল। চোখের কোণে জমে থাকা জল মুছে আমি মিষ্টি হেসে ধীরে ধীরে বললাম, আমি অনেক আগেই তোমার হয়ে গেছি মিস্টার জুনিয়র হাজব্যান্ড। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আজকে চাঁদের আলো নীলার মুখে পড়তে নীলার উজ্জ্বল চেহারা যেন আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পেতে লাগলো। নীলাকে এত ভালো লাগছে যে সারা জীবন যেন ওর দিকে মন তাকিয়ে থাকতে চায়। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। তখন লজ্জায় নীলা আমার বুকে মুখ লুকিয়ে বলে ওঠে, এই পূর্ণতা আমাদের ভাসিয়ে দেবে নতুন এক প্রেমের চোখে। তোমার মিষ্টি কণ্ঠের একটা গান শুনতে চাই আমি। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। লা 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 লা। আমি তো নীলার মুখে এমন অসাধারণ গান শুনে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখে এত ভালো লাগে কেন? তাই তোমার মধ্যে একটা নেশা আছে, যে নেশাটা কাটানোর পৃথিবীর কোনো মেয়েই সম্ভব না। আচ্ছা, আমাকে রাহাত বলেছিল বাসর ঘরে বিড়াল মারতে হয়, আমি তো জানি না। তুমি বিড়াল মারতে চাও? আচ্ছা, এমন কেন বলছো? কেমন জানি নীলার চোখে নেশা কাজ করছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। এভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি, তোমাকে আজকে যেন অন্যরকম সুন্দর লাগছে। তুমি না বাসরাতে কিভাবে বিড়াল মারতে হয় তা শিখবে? চলো আমাকে কোলে তুলে রুমে নিয়ে যাও, তোমাকে শিখিয়ে দেবো। নীলার কথায় আমি প্রচণ্ড খুশি হই। এরপর ওকে কোলে তুলে নিয়ে আমি রুমে নিয়ে যাই। এরপর রুমে নিয়ে যাওয়ার পর তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাকে শেখাবো কিভাবে বাসরাতে বিড়াল মারতে হয়। কথাটা বলে আমি আবিরের কাছে যেতে লাগলাম। এটা দেখে আবির, নীলা আমার কাছে যেতে লাগলো। এমন সামনের দিকে আসছো কেন? আমার কিন্তু ভয় লাগছে। ভয়ের কি আছে, তোমাকে আমি শেখাবো। তখনই নীলা আমার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে দখল করে নেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। আমি হাঁপাতে লাগলাম, আর হাঁপাতে হাঁপাতে বলে উঠলাম, এটা কি হলো? আমি ছোট একটা বাচ্চা, আমি এগুলো কিছুই বুঝি না। কি তুমি বাচ্চা? হ্যাঁ, কয়েকদিন পরেই নিজেই তো বাচ্চার বাবা হবে, আর এখন থেকে নিজেকে বাচ্চা বলে দাবি করো? এটা মোটেও ঠিক না। সেইটা আবার কি? তা তো আমি জানি না। এই আবির, আমার না একটা ইচ্ছে আছে। তোমার পৃথিবীর সব ইচ্ছা আমি পূরণ করব, বলো। আমার একটা বেবি প্রয়োজন, তুমি আমাকে একটা বেবি দিবে? ঠিক আছে, তোমার জন্য আমি একটা বেবি কিনে নিয়ে আসবো। কি, তুমি আমার জন্য বাজার থেকে বেবি কিনে নিয়ে আসবে মানে? তাহলে তুমি বলো কোথা থেকে নিয়ে আসতে হবে? আমি তো জানি না। কেন, তুমি কি বাচ্চা নাকি, বোঝো না? আমি তো বাচ্চাই, কিভাবে বুঝবো বলো? আরে বোকা, আমি তো আমাদের নিজেদের বাচ্চার কথা বলতাম। সেটা আবার কি করে? আমি তো জানি না। তাই ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে। এই না না, আমি তোমার জুনিয়র, আমার কাছে আসবে না, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জা পাওয়া পিচ্চি জামাই। নীলা আমাকে জড়িয়ে ধরে গেস করতে লাগলো। আমিও যেন হারিয়ে গেলাম এক অচেনা জগতে, যেখানে শুধু নেশা, ওইসব শুধু ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর আপনাদের না জানলেও চলবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবির গুটিসুটি মেরে শুয়ে আছে। ওকে যেন বাচ্চাদের মতো লাগছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ঘুম থেকে উঠে দেখি আমার সুন্দরী লক্ষ্মী বউ আমার সামনে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি নীলার হাত ধরে আমার বুকে নিয়ে এসে পড়ি। তখন নীলা বলে ওঠে, এই ছাড়ো, কেউ এসে পারবে তো? এভাবে কেউ জড়িয়ে ধরে দরজা খোলা আছে তো? তাতে কি হয়েছে? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? না এভাবে জড়িয়ে ধরে আছো? লজ্জা তো সেই গতকালকে চলে গিয়েছে। তুমি যে আমাকে দেখেছো, ওটা আবার করতে মন চাইতেছে। এগুলো বলতে একটু লজ্জা লাগে না? কত মানুষ শুনেছে, ওরা কি বলবে? তাতে আমার কি শুনি? আমি আমার ভালোবাসার মানুষকে বলেছি, আবার বউকে বলেছি। ওরা শুনলে আমার কিছু যায় আসে না। অনেক ফাজিল হয়েছে, তোমাকে শেখাতে হবে। তাই দাঁড়াও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কথাটা বলে নীলার কোমরে হাত দিয়ে আমি নীলাকে কাছে টেনে নিলাম। ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলাম। এভাবে আমাদের প্রেমের গল্প চলতে লাগলো, আর গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।